আজকে আমরা চ্যাপ্টার 9 সিসমিক ডিটেইলিং শুরু করব। সিসমিক ডিটেইলিং, তোমরা দুটো শব্দ শুনেছ, একটা আর্থকোয়েক, একটা সিসমিক। তোমাদের কেউ বলতে পারবা সিসমিক এবং আর্থকোয়েক এই দুটো একই শব্দ অথবা ভিন্ন শব্দ? কারো কোনো আইডিয়া আছে তোমাদের? ভিন্ন শব্দ। ভিন্ন শব্দ, ওকে। ভিন্ন শব্দ হলে কিরকম মিনিংটা কিরকম তাহলে? মানে মানে ব্যাপার দুটো কি আসলে সিসমিক এবং স্যার, একটা হচ্ছে টেকটোনিক প্লেটের ফলে যে মাটির যে কম্পনটা হয় সেটা হচ্ছে, আর একটা হচ্ছে স্যার মাটিতে যে কোনো ধরনের কম্পন হতে পারে, লাইক স্যার ডাইনামিক বিস্ফোরণের ফলে মাটিতে যে কম্পন হয় এটাও একটা হতে পারে। ওইখানে স্যার সবকিছু হতে পারে। ওকে, আর কে বলতে পারবা কোনো কিছু? আর কোনো আইডিয়া আছে? অবশ্যই আনমিউট করে নিবে নিজেকে। যে দুটো শব্দ আমরা কিন্তু দেখি সবসময়, সিসমিক এবং আর্থকোয়েক। অনেকে দুটাকে গুলায় ফেলে যে আসলে সিসমিক আর্থকোয়েক সেম, বা কেউ কেউ মনে করে যে সিসমিকও হবে আর্থকোয়েকও হবে, যখন যেটা প্রযোজ্য হয়। যদি একই হতো ডেফিনেটলি দুটো শব্দ আসতো না। নর্মালি সিসমিক আর আর্থকোয়েক, সিসমিক সিসমিকের প্রতিফলন যেটা, ওটাই আসলে আর্থকোয়েক। যেমন মনে করো 7 রিক্টার স্কেলে ভূমিকম্প, যেটা আমরা বাংলায় বলি, বাংলা ভূমিকম্পর ইংলিশ দুইটাই, সিসমিক এন্ড আর্থকোয়েক, কিন্তু ইংলিশ আবার দুটা, বাংলা একটা। 7 রিক্টার স্কেলে যখন ফ্রিকোয়েন্সিটা চলে আসে, তখন মাটির নিচে মাটির নিচে যে কার্যক্রম ঘটতে থাকে, বেজ শিয়ার, মাটির নিচে যে সাইক্লিক লোডিং চলতে থাকে, এই সবগুলো অ্যাক্টিভিটিসটা হচ্ছে সিসমিক, এবং এর প্রতিফলনটা হচ্ছে আর্থকোয়েক। যেমন আমরা যেটা খালি চোখে দেখতেছি যে বিল্ডিং কাঁপতেছে, বিল্ডিং পড়ে যাচ্ছে, বিল্ডিং ধ্বংস হচ্ছে, আহ রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, এগুলো হলো আর্থকোয়েক। বা আমরা কম্পন ফিল করতেছি, এগুলো হলো আর্থকোয়েক। তার তার মানে কি, সিসমিকটা হচ্ছে অ্যাক্টিভিটি, আর আর্থকোয়েক হচ্ছে সেই অ্যাক্টিভিটির রেজাল্ট, যার দুটো বাংলা আছে অবশ্য, অনেকে আলাদা করে ভূকম্পন এবং ভূমিকম্প। 7 রিক্টার স্কেলের ভূকম্পন অনুভূত হইয়াছে, এভাবে বলে, কিন্তু এর অর্থ সিসমিক অ্যাক্টিভিটি 7 রিক্টার স্কেল পারফরমেন্স শো করছে। আর ভূমিকম্প যেটা, সেটা হচ্ছে আর্থকোয়েক, যেটা রেজাল্ট আমরা দেখতে পাইছি যে অমুক দেশে ভূমিকম্প হয়েছে। তো সেই জন্য দুটো শব্দ দুই রকম, সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আর্থকোয়েক এবং সিসমিকের। নাও আমাদের কোর্সে তোমরা দেখতে পাচ্ছ সিসমিক ডিটেইলিং অফ আরসিসি মেম্বার্স। ডেফিনেটলি এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কারণ আর্থকোয়েক বাংলাদেশে হচ্ছে। আগে একটা সময় ছিল বাংলাদেশে কোনো আর্থকোয়েক হতো না, মানুষ ভুলে যেত যে কবে আর্থকোয়েক লাস্ট হয়েছিল, এত গ্যাপ দিয়ে দিয়ে আসতো এবং খুবই কম। কিন্তু ডে বাই ডে আমরা এখন ফিল করি যে আর্থকোয়েকের ফ্রিকোয়েন্সি, এবং নট অনলি ফ্রিকোয়েন্সি বাট অলসো তার যে রেজাল্ট, এইগুলি খুবই এখন একটা মারাত্মক হেডেক হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে সিসমিক তোমার ভূমিকম্পের যে কি বলবো আমরা, ইন্ডেক্স, মানে হাই রিস্ক জোনের ভিতরে আছে, বা হাই রিস্ক ফ্যাক্টরের ভিতরে আছে, হাই রিস্ক ইন্ডেক্সের ভিতরে আছে। ভূমিকম্পের মাত্রার দিক থেকে, ভূমিকম্প বড় মাত্রা একটা ভূমিকম্প আশঙ্কার দিক থেকে, তোমার সারা বিশ্বে এরকম একটা লিস্ট বা ইন্ডেক্স বানানো হয়, টপ 20 বলা হয় এটাকে। টপ 20-র ভিতরে নেপাল ছিল, বাংলাদেশও আছে, কিন্তু বাংলাদেশের মানে ইন্ডেক্সটা নেপালের আগে। বাংলাদেশে এখনো বুড়ো ভূমিকম্প না হলে নেপালে কিন্তু হয়ে গেছে অলরেডি।
এবং তোমরা জানো যে নেপালে সেই ভূমিকম্পের পর আজ পর্যন্ত নেপালে যে ক্ষতি হয়েছে সেটা তারা কাটায় উঠতে পারে নাই। আগে নেপালে পর্যটকরা যেত, কিন্তু এখন আর যায় না। কারণ ইনফ্রাস্ট্রাকচারে যে ধ্বংস হয়েছে সেটাকে এখনো কাটা উঠতে পারে না নেপাল। যেহেতু গরিব দেশ, স্বাভাবিকভাবে প্রচুর অর্থের প্রয়োজন। এক সেকেন্ড হলো পাহাড়ি এলাকা বেশি হওয়ার কারণে তোমার যদি কোনো আর্থকোয়েক হিট করে তাহলে পাহাড়ি এলাকা হলে কিন্তু সেখানে আবার সার্ভাইভ করা টাফ হয়ে দাঁড়ায়, সেখানে আবার নতুন করে শুরু করা টাফ হয়। তোমরা জানো যে পাহাড়ি এলাকায় ম্যাটেরিয়াল পৌঁছাতে কষ্ট হয়, পাহাড়ি এলাকায় ম্যাটেরিয়াল পাওয়া যায় না। এখানে এখানে যেমন অল্প সময়ের মধ্যে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা ম্যাটেরিয়াল নিয়ে যেতে পারি, কিন্তু পাহাড়ি এলাকায় সেটা সম্ভব হয় না। সেই জন্য পাহাড়ি এলাকায় কিন্তু ম্যাটেরিয়াল কস্টিংও হাই, লেবার পাওয়া যায় না, লেবার কস্ট হাই। তো এই সমস্ত কারণে পাহাড়ি এলাকায় যদি ভূমিকম্প ধ্বংসাবশেষ হয় সেখানে সার্ভাইভ করা টাফ হয়ে দাঁড়ায়। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা যে পাহাড়ি এলাকায় কিন্তু আহ বাড়িঘর গুলো সবগুলোই কিন্তু টেম্পোরারি স্ট্রাকচারের, উডেন, বাঁশের, তালপাতার, স- খড় ছাউনির এরকম, মাটির। কিন্তু বিল্ডিং খুব কম দেখা যায় দেখবা। কারণ একটাই, যে যদি কোনো কারণে ভূমিকম্প হয় সেগুলো যদি ভেঙেও যায় অত লস হবে না। এমন আছে যে কাঠের ঘর, বাঁশের ঘর এগুলো কিন্তু জাস্ট শুয়ে পড়ে, আবার এগুলোকে ঠিকঠাক করে রেডি করে আবার বানানো যায়, আবার রিইউজ করা যায়। সবচেয়ে বড় মানে আশঙ্কার দিক থেকে ঢাকাটা হচ্ছে সবচেয়ে বেশি আশঙ্কার দিক থেকে। কারণ ঢাকাতে ঘনবস্তি বেশি, যেহেতু একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি লাগানো, এত ঘনবস্তি ঢাকা। এখন ছোট্ট একটা ঢাকাতে তার 5-6 গুণ বেশি মানুষ বাস করে। যেমন বিল্ডিং এর দিক থেকে সে ঘনবস্তি, তেমনি মানুষের সংখ্যা দিক থেকে ঘনবস্তি। এই একটা কারণে সবচেয়ে হাই রিস্ক ইন্ডেক্স ফ্যাক্টরের ভিতরে ঢাকা আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ঢাকার উপর দিয়ে, মাটির উপর দিয়ে তোমার ইলেকট্রিসিটি লাইন চলে গেছে। তবে কিছু কিছু জায়গায় অবশ্যই ইলেকট্রিসিটি লাইন মাটির নিচে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এখনো অনেক জায়গায় মাটির উপরে আছে। মাটির তলদেশ দিয়ে গেছে গ্যাস লাইনের পাইপ। এন্ড বুঝতেই পারতেছো যখন আর্থকোয়েক হবে গ্যাস লাইন কিন্তু ফেটে যাবে, গ্যাস লিকেজ হবে। উপরে যে ইলেকট্রিসিটি পিলার গুলো দাঁড়ায় আছে সেগুলো ভেঙে পড়বে, তার ছুড়ে যাবে। তার যদি ছিঁড়ে যায়, এবং সেক্ষেত্রে তখন এমন কোনো পরিস্থিতি থাকবে না যে গিয়ে মেইন সুইচ অফ করবে, এমন কোনো সময় থাকবে না যে তোমার বিদ্যুৎ অফিসগুলো তাদের লাইনের মেইন সুইচ অফ করবে। তো সেক্ষেত্রে কি ঘটবে তোমরা দেখবে যে যখন প্রচন্ড পরিমাণে ঘূর্ণিঝড় চলতে থাকে হঠাৎ ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়, এর অর্থ ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হয়। কারণ কি? ভয়। কি ভয়? ওরা জানে যে বিভিন্ন জায়গায় হয়তো লাইনগুলো ঠিক নাই, বিভিন্ন জায়গায় তোমার পিলারের সাথে কানেকশনের সমস্যা আছে, বিভিন্ন জায়গায় তোমরা ছোট ছোট স্ফুলিঙ্গ দেখতে পাবা। অনেক সময় স্ফুলিঙ্গ হতে থাকে, অনেক জায়গায় ট্রান্সফরমার ওভারলোড হয়ে আছে। ট্রান্সফরমার বলতে তোমার এক একটা এলাকায় এক একটা ট্রান্সফরমার থাকে। অনেক সময় এটা অটোমেটিক শাটডাউন হয়ে যায়, এত ওভারলোড হয় এসির কারণে। তো এগুলো বিভিন্ন কারণে ইলেকট্রিসিটি লাইন গুলো কিন্তু অতটা পারফেক্ট না, সেই জন্য ভয় তারা অফ করে দেয় যে এত ঘূর্ণিঝড় হইতেছে, এত সমস্যা, অনেক জায়গায় পানি জমে গেছে। হয়তো একটা লাইন যদি ছুটে পানিতে পড়ে, বুঝতে পারতেছো ভয়াবহতাটা কতটুকু হবে। পানি লাগবে না, বৃষ্টিতে পুরো গ্রাউন্ড কিন্তু ভিজা, পুরো বিল্ডিং ভিজে। বুঝতেছো কি ঘটবে? বিদ্যুতায়িত হয়ে যাবে পুরো এলাকা। মারাত্মক 440 বা 230 ভোল্টে পুরো এলাকা বিদ্যুতায়িত হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে মানুষ মারা যাবে। সেই জন্য ঘূর্ণিঝড়ের সময় খুব সতর্ক থাকতে হয় যে বিদ্যুতের ব্যাপার স্যাপার নিয়ে। যাই হোক, আর্থকোয়েকের ক্ষেত্রেও কিন্তু সেই সুযোগটা থাকলো না যে ঠিক আছে যে আমরা বিপদের সময় মেইন সুইচ অফ করে দিলাম। এক্ষেত্রে কি ঘটবে? তার যদি ছিঁড়ে যায়, ছিঁড়বে ড্যাম শিওর।
ঘূর্ণিঝড়ের সময় এটা সুযোগ কম। ঘূর্ণিঝড় কখনো এই পিলার-চিলারকে কিছু করতে পারে না বা তোমার কারেন্টের লাইনকে এতটা ছিঁড়তে পারে না। তবে হাই স্পিডের যেমন মনে করো মহাবিপদ সংকেত ৮ নম্বর, ৭ নম্বর, ৯ নম্বর ওই সমস্ত জায়গায় ইলেকট্রিসিটি লাইন ছুটে যেতে পারে। অন্য জায়গায় আগেই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া। আর্থকোয়েকের সময় তো মানে হাই বা লো বলে কোনো কথা না। আর্থকোয়েক হলেই উপরের যে পিলারের উপরে যে কারেন্ট সিস্টেম এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এগুলো দিয়ে স্ফুলিঙ্গ হতে থাকে তোমরা দেখবে এবং স্ফুলিঙ্গ যদি একটা মাটিতে পরে স্ফুলিঙ্গ হয় আর মাটি থেকে যদি গ্যাস লিক হতে থাকে তাহলে পুরো এলাকা সর্বনাশ হয়ে যায়, আগুনে চলে যায়, মানে জ্বলে ছারখার হয়ে যাবে। তাহলে প্রথমটা হচ্ছে গণবস্তি পূর্ণ হওয়ার কারণ সেটব্যাক রুল মানে নাই তারা। এক একটা বিল্ডিং থেকে তোমার প্রায় প্রায় কিন্তু পিছনে ২ সাইডে ৪.৫ ফিটের মতন ছাড়ার কথা, সামনে ৬ ফিটের মতন ছাড়ার কথা অন এভারেজ, কিন্তু কেউ না ছেড়ে বিল্ডিং বানাইছে। এতে করে একটা বিল্ডিং যদি ভালো থাকে, পার্শ্ববর্তী বিল্ডিং যদি আর্থকোয়েকে কাঁপতে থাকে বা ধ্বংস হয়, সেটা কিন্তু যে বেস্ট যে বিল্ডিংটা দাঁড়ায় ছিল পাশে যে ভালো বিল্ডিংটা ছিল সেটাকে কিন্তু নষ্ট করে ফেলবে। তো আর্থকোয়েকের জন্য আমাদের আসলে কোনো প্রস্তুতি নেই। তো এখন বিল্ডিং কে বানাতে হবে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট, যাতে আর্থকোয়েক আসলে বিল্ডিং এর কিছু না হয়। আমরা একটু ওনাদের সাথে আর্থকোয়েকের ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি। A magnitude 9.0 earthquake strikes Japan. Oh my God, the building's gonna fall. Tsunami, yeah, we're leaving. Where do we go? Go to the hill. Where do we go? Half an hour later, a massive tsunami slams the country's northeastern coast. Leaving an unprecedented catastrophe in its wake. This is the story of the earthquake and its deadly aftermath, as captured by those who lived through it. Very scary one. Look at it, you can see it shaking up there. Holy crap. There's going to be a lot of damage in Tokyo. Under the desk. Oh my God.
I'm outside now and I can feel the ground shaking. And there's several people on their phones. Bloody hell. I've never. First stand of earthquake in Japan. I am underneath the desk. People say it doesn't really help because if the building collapses, you know, I'm going to be underneath the rubble anyways. So, but oh, there's another earthquake. We're feeling aftershocks, quakes still continue here in our broadcasting center right here in Tokyo. And in Tokyo, several fires have broken out. The fire department says fires have been reported in several places, including 2:53 p.m. The largest recorded earthquake in Japan's history finally subsides, but the aftershocks continue. Thousands of buildings are damaged. In Tokyo, a ceiling collapses on a college graduation ceremony, killing 2 people and injuring 25. Okay, we have earthquake right now, and this is actually moving. Can you see the cracks moving? There's water. I don't know if water lines are reclaimed land that I'm on right now. This used to be part of Tokyo Bay, and they created this land by throwing landfill and mountains, rocks out here, and so this land could just go potentially. I don't know. না, তোমরা যে ভিডিওগুলো দেখলে এতক্ষণ পর্যন্ত, যে আর্থকোয়েকের যে সিনারিওটা তোমরা বুঝতে পারলে আশা করি। তোমাদের কিছু ফিল করছো যে আর্থকোয়েকটা কেমন? 9.02 ম্যাগনিটিউড আর্থকোয়েক ছিল জাপানের। এটা কেমন ফিল করলে দেখতে তোমরা? স্যার এটা প্রচন্ড স্ক্যারি, মানে এটা ঢাকায় হইলে তো কিছুই থাকবে না। ঢাকায় বলা হয়, ঢাকায় যদি 5 রিক্টার স্কেলের ভূমিকম্প হয় তাহলে 98 ভাগ বিল্ডিং মাটির নিচে চলে যাবে। 98 ভাগ, বাকি 2 ভাগ ধূলিসাৎ হয়ে যাবে দাঁড়ায় থাকার পরে। সো মানে 5 রিক্টার স্কেল ভূমিকম্প মানে অনেকটা নেক্সট টু এট দ্য এন্ড অফ দি ওয়ার্ল্ড এর মতন মনে হবে বাংলাদেশ তখন। বেঁচে থাকার মানুষ খুব কম থাকে। সো 5 রিক্টার স্কেল, যেটা জাপান 9.02 সর্বোচ্চ রেকর্ডেড হাই, এটা জাপানের, এর উপরে হয়নি এখন পর্যন্ত 9.02। এবং পৃথিবীতেও 9 রিক্টার স্কেলের রেকর্ড নাই, যেটা জাপানে হিট করে গেছে। সেই জাপান কিন্তু তাদের বিল্ডিং কে 11 রিক্টার স্কেলের জন্য বানায় তাদের বিল্ডিং কে। তো আমরা তোমাদেরকে সেটাই বলতে চাইতেছি যে মানে ইজ আ টোটালি স্ক্যারি আর্থকোয়েক। এবং আর্থকোয়েকে মানুষ ভয় পেয়ে যায় শেকিং এর কারণে, মুভমেন্টের কারণে। এত ভয় পায় যে হার্ট অ্যাটাক হয়, অনেকের হার্ট অ্যাটাক করে। তোমরা দেখেছো যে 2 জন হার্ট অ্যাটাক করে মারা গেছে বললো যখন তাদের গ্রাজুয়েশন সেরেমনি চলতেছিল। এবং 9.02 রিক্টার স্কেল হলেও তাদের কম্পন মাত্রা বিল্ডিং এ কিন্তু তেমন ফিল হয় নাই, কারণ ওই সমস্ত বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং ই হাই রিস্ক ফ্যাক্টর সহ্য করার ক্ষমতা দেওয়া আছে। মানে দুলতে থাকবে, লড়তে থাকবে, পড়বে না, হয়তো ক্র্যাক হবে সামান্য, কিচ্ছু হবে না, আর এছাড়া কিচ্ছু। তো আমাদের তাহলে জাপান কি প্রস্তুতি নিল? তাদের বিল্ডিং গুলো কেন এত স্ট্রং? 9.02 তেও কিছু হয় নাই, খালি কাঁপছে কিন্তু ভাঙে নাই। খেয়াল করেছে কিনা? পুরো শেকিং এর কারণে হয়তো তোমার অনেক কিছু লড়ে চড়ে গেছে, বাট বিল্ডিং কিন্তু ধসে পড়ে নাই 9 রিক্টার স্কেলের। তো সেক্ষেত্রে তোমরা ইভেন একটা ভিডিওর শুরু থেকে দেখছো যে ভূমিকম্প চলাকালীন পুরো জমি দুই ভাগ হয়েছে, এক ভাগ সামনে যায়, এক ভাগ পিছনে যায়। শুরু দিকে একটা রাস্তার দিকে ছবিটা, ভিডিওটা খেয়াল করছো কিনা, দেখছো কিনা আমি জানি না, যে রাস্তাটা তোমার ফুটপাথ থেকে এক ভাগ আর রাস্তা থেকে আরেক ভাগ। ফুটপাথ সামনের দিকে যাচ্ছে, ফুটপাথ এক অংশ, আর অপর অংশ ডান দিকে যাচ্ছে। মানে পুরো
পুরো জমিটা কিন্তু দুই ভাগ হয়েছে এবং মুভমেন্টটা কিন্তু একটা সামনে দিকে একটা পিছনের দিকে হচ্ছে। এটা ভয়ঙ্কর ব্যাপার স্যাপার কিন্তু। তো এই ধরনের রিক্টার স্কেল সহ্যকারী ক্ষমতা যে দেওয়া হলো বিল্ডিং গুলোকে, তারপরে পরে যায় নাই, তাদেরকে সিসমিক ডিটেলিং করা হয়েছে। আসলে সিসমিক ডিটেলিং খুবই এক্সপেন্সিভ এবং অত্যন্ত কনসেপচুয়াল ম্যাটার্স। এই কোর্সে সেটা ব্যাচেলর স্ট্যান্ডার্ড ধরে ইনক্লুড করা হয়েছে, বাট আরো জটিল, মানে আরো কমপ্লিকেটেড একটা ধারণা দেওয়ার জন্য ওই কমপ্লিকেটেড ডিটেলিংটাকেই ভেরি সিম্পলার করে আনা হয়েছে এখানে। তোমরা ঢাকাতে দেখবে যে এখন অনেক বিল্ডিং তোমার রেইনফোর্সমেন্ট অ্যারেঞ্জমেন্ট সিসমিক স্ট্যান্ডার্ড হওয়ার কারণে মানুষ কিন্তু বুঝতে পারে না যে আদৌ এগুলো কিভাবে হয়েছে, মানে কেন এত 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 রেইনফোর্সমেন্ট চলে আসছে, এত জটিল কেন কলাম দেখতে, বিমটা দেখতে এত জটিল কেন। আমরা সবসময় তোমরা দেখে আসছো যে বিমে শুধু একটাই রেইনফোর্সমেন্ট, একটাই স্ট্রাপ থাকে, চারিদিকে একটা স্ট্রাপ থাকে, যতগুলোই বার নিচে থাকুক কি উপরে থাকুক চারিদিকে অনলি একটা স্ট্রাপ। তো সেক্ষেত্রে সিসমিক ডিটেলিং এ তোমরা দেখবে যে একের অধিক স্ট্রাপ, তখন এটাকে মনে হবে অন্য কিছু, মনে হবে যে লেটারাল টায়ার মতন অথবা এক্সট্রা টাই যেভাবে আমরা দিই কলামের ভিতরে, ওরকম মনে হবে। তো সিসমিক ডিটেলিং অফ আরসিসি ফ্রেম, স্পেশালি ফ্রেম বলতে তোমরা জানো যে বিম এবং কলামকে মিন করে অবশ্য, যেটা শব্দটা ফ্রেম। কে বলতে পারবা হোয়াট ডু মিন বাই আরসিসি? হোয়াট ডু মিন বাই আরসিসি, কে বলতে পারবা? reinforced cement concrete. আবার reinforced cement concrete. অনিসা কি বললে? reinforced cement concrete. রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট, ঠিক কিনা? জি স্যার। রিইনফোর্স সিমেন্ট কংক্রিট, কিন্তু রেইনফোর্সমেন্ট সিমেন্ট কংক্রিট বলে অনেক গ্রাজুয়েট, কেন বলে আমি জানি না। রিইনফোর্সড ইডি আছে শেষে, রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট, এর অর্থ যে সিসি হচ্ছে আসলে সিসি প্লেন কংক্রিটকে মিন করে, যেখানে রেইনফোর্সমেন্ট দেওয়া হয়, আর আরসিসি হচ্ছে প্লেন কংক্রিট উইথ রেইনফোর্সমেন্ট। এবং রিইনফোর্স শব্দটা ইউজ করে বোঝানো হয়েছে এখানে কমপ্লিটলি হাই স্ট্যান্ডার্ড ডিফর্ম বার ইউজ করে, সেটাকে মিন করে আর কি, নর্মাল ডিফরমেশন না। আমরা তোমাদেরকে বার পড়ানোর সময় বলেছিলাম যে বার গুলোতে ডিফরমেশন, গোলাকার ডিফরমেশন পাওয়া যায়, আবার স্পাইরাল ডিফরমেশন পাওয়া যায়। তো স্পাইরাল ডিফরমেশন গুলো হচ্ছে বেস্ট, কিন্তু গোলাকার যেগুলো ডিফরমেশন করা হয় বারগুলো, ওগুলো এড়িয়ে যায় ভালো। নাও ডিটেলিং মানে কি? ডিটেলিং মানে হচ্ছে যে কিভাবে রেইনফোর্সমেন্টটাকে অ্যারেঞ্জ করতে হবে। ফুটিং, সরি, কলাম এবং বিম, ফুটিং এ কিন্তু রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা নাই। ইভেন তোমার স্ল্যাবেও কিন্তু সিসমিক ডিটেলিং নাই, কারণ তোমরা জানো যে আর্থকোয়েক যদি রেজিস্ট হয় তারা ফ্রেম দিয়েই হবে, ফ্রেম দিয়ে হবে। আর হোয়াট ডু মিন বাই ফ্রেম? ফ্রেম হচ্ছে কম্বিনেশন অফ ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল মেম্বারকে বলা হয় ফ্রেম, যেমন বিম এন্ড কলাম। এখানে বিম এন্ড কলামকে ফ্রেম বিন করা হচ্ছে, তার মানে তোমাদের স্ল্যাবের মধ্যে আমরা যদি বলি যে একটা স্ল্যাব আছে ফ্ল্যাট প্লেট আর একটা হলো ফ্ল্যাট স্ল্যাব, এদের কোনোটাতে বিম নাই, এর অর্থ এরা কিন্তু বিমলেস স্ল্যাব। আমরা আর্থকোয়েক ডিটেলিং অফ ফ্রেম বলতে বোঝাচ্ছি যে বিম এন্ড কলামকে মিন করতেছি, তার মানে যে সমস্ত স্ল্যাবে বিম নাই শুধু কলাম আছে, সেটাও ডেফিনেটলি নট সুইটেবল ফর আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং। তো সেক্ষেত্রে আমরা বলি যে সর্বশ্রেষ্ঠ বিল্ডিং হচ্ছে বিল্ডিং যেটাতে বিম এন্ড কলাম থাকবে। ইন্ট্রোডাকশনে যদি আমরা বলে থাকি যে
seismic design of reinforced concrete building is performed by the determining earthquake design forces for the anticipated seismic activity in the region from the building code adopted by the local authority. তো এখানে আমাদের লোকাল অথরিটি বলতে স্পেশালি বিএনবিসি কে মিন করা হচ্ছে, আসলে গণপূর্ত অধিদপ্তরকে মিন করা হচ্ছে, যে তারা যে গাইডলাইন দিতেছে সেই গাইডলাইন অনুযায়ী বা বিএনবিসি যে গাইডলাইন দিতেছে সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে কি সিসমিক ডিটেইলিং করতে হবে। তো এখানে তোমার সিসমিক ডিজাইন অফ reinforcement concrete is performed by determining earthquake design forces for the anticipated seismic activity. আমরা ক্লাস শুরুতে কিন্তু আমরা সিসমিক এবং আর্থকোয়েকের পারফরম্যান্সের পার্থক্য বলেছিলাম যে দুই শব্দ, তার প্রমাণ কিন্তু এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ডিটারমাইনিং আর্থকোয়েক ডিজাইন ফোর্সেস ফর দি অ্যান্টিসিপেটেড সিসমিক অ্যাক্টিভিটি, মাটির নিচে যে কার্যক্রম চলে সেটা হচ্ছে সিসমিক বা অ্যাক্টিভিটি বা সিসমিক ফোর্স, আর ওইটার উপর ভিত্তি করে আমরা যে বিল্ডিংটাকে বানাচ্ছি এবং আমরা যা দেখি যে সে কিভাবে রেসপন্স করতেছে, বিল্ডিং ভেঙে যাচ্ছে বা রাস্তাঘাট ফেটে যাচ্ছে বা বিল্ডিং ক্র্যাক হচ্ছে, এগুলো হলো আর্থকোয়েক। এখানে তাই বলা হয়েছে যে লোকাল অথরিটি যেই নিয়ম বলে দিয়েছে সেই নিয়মের উপর ভিত্তি করে ডিটেলিং করতে হবে, যাতে আমার সিসমিক অ্যাক্টিভিটির ফলে যে ফোর্সটা আসতেছে, যে বেজ শিয়ার আসতেছে, যে তোমার রেসপন্স আসতেছে, সেটাকে আমরা যাতে প্রতিহত করতে পারি, সেটি হচ্ছে সিসমিক ডিটেলিং। The structural elements are then proportioned and detailed following the requirements of SI code. SI code উপর ভিত্তি করে তারপর বিম এবং কলামের সাইজ দেয়া হয়, মানে দৈর্ঘ্য প্রস্থ। এছাড়া রেইনফোর্সমেন্ট সাজানোর প্রক্রিয়াটা করা হয়। The principal goal of this provision is to ensure adequate toughness under inelastic displacement reversals brought on by earthquake loading. আর্থকোয়েকের কারণে বা রিভার্সাল তোমরা জানো যে সাইক্লিক লোড, আর্থকোয়েকের পোস্ট আর্থকোয়েক হয়, একটা পোস্ট শেকিং হয়, একবার চলে গেলে, একবার ভূমিকম্প অ্যাটাক করে গেলে এরপর পর আবার ফিরে আসে, আবার সে যায়, আবার ফিরে আসে, অনেকটা সামথিং লাইক দ্যাট। একবার ডানে যাচ্ছে আর্থকোয়েক, আবার বামে আসতেছে, মানে সাইক্লিক লোডিং এটা। এতে করে বিল্ডিং এর উপর চাপটা বেশি পড়ে যায়। এই যে আর্থকোয়েক লোডিং এর কারণে এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই ডিসপ্লেসমেন্ট কিন্তু ইনএলাস্টিক ডিসপ্লেসমেন্ট দেখতে পাচ্ছ, যে ইনএলাস্টিক ডিসপ্লেসমেন্ট। ইনএলাস্টিক বলতে বোঝায় যে ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট হলো যে, বা যেমন আমি লোড দিলাম, ডিফ্লেকশন হলো, লোড যদি উইথড্র করি ডিফ্লেকশন শূন্য হয়ে যাবে বা কমে যাবে। আর ইনএলাস্টিক হচ্ছে একবার লোড আসলো, যদি কোনো ডিফ্লেকশন হয়, আর্থকোয়েক চলে গেল, আর্থকোয়েক শেষ হয়ে যাওয়ার পরও সেই ডিফ্লেকশন বা ওই ডিফ্লেকশনের কারণে যে টুইস্ট হলো সেটা কিন্তু আর সার্ভাইভ মানে রিভাইজ হয় না। এটাকে মানে আর্থকোয়েকের হচ্ছে একটা ইনইলাস্টিক রিসাইকেল বলে, ইনইলাস্টিক সাইক্লিক লোডিং। দুইটা দিক থেকে কিন্তু সেটা ভয়াবহ হতেছে, বুঝতেই পারতেছো। ইনএলাস্টিক বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হলো কখনোই লোড দিলে সেটা সার্ভাইভ মানে reversible হবে না। The provisions accomplish this goal by requiring the designer to provide for concrete confinement and inelastic rotation capacity. Rotation capacity অন্য শব্দ হচ্ছে তোমার torsion. So আমরা ডিজাইনার যারা ডিজাইনার তাদেরকে স্পেশাল প্রসিডিউর ফলো করতে হয়, স্পেশাল টাইপের রেইনফোর্সমেন্ট দিতে হয়। এই
ব্যাপারগুলো কেন করতে হয়? যাতে এই যে টর্শন আসতেছে আর্থকোয়েকের ফলে, এবং তোমরা জানো যে টর্শন হচ্ছে কম্বিনেশন অফ শিয়ার ফোর্স এন্ড মোমেন্ট। তার মানে এখানে কিন্তু দুটা ডেঞ্জারাস ফোর্স একসাথে আছে। তোমরা জানো যে টেনসাইল ফেইলিউর হয় শুধুমাত্র টেনশনের জন্য, আর এই টেনশনটা আসে মোমেন্ট থেকে। আরেকটা ফেইলিউর আছে শিয়ার ফেইলিউর, যেটা আটকানোর জন্য আমরা স্ট্রাপ দেই, তাই না? তো দেখতেই পাইতেছো দুই ধরনের ফেইলিউরকে কম্বাইন করো। এখন কম্বাইন করলে যেটা হয় সেটা হলো টর্শন ফেইলিউর। তার মানে ডেফিনেটলি টর্শনাল ফেইলিউরটা ডেফিনেটলি এটা অবশ্যই ডেঞ্জারাস ফর দি আর্থকোয়েক বিল্ডিং ফ্রেম। এবং এগুলোকে সার্ভাইভ করার জন্য আমাদের সিসমিক ডিটেইলিং এ যেতে হবে। A RCC frame relies on carefully detailed and properly placed reinforcement to ensure that it can maintain its strength through multiple cycles beyond the yield deformation. দেখতেই পাচ্ছ, yield deformation মানে কি? এর অর্থ আর্থকোয়েক যখন হয়, টর্শনের কারণে অনেক জায়গায় ইয়েল্ডিং শুরু হয়ে যায়। এবং ইয়েল্ডিং তোমরা জানো যে হোয়াট ইজ ইয়েল্ডিং। ইয়েল্ডিংটা শুরু হয়ে যায় এবং সেই ইয়েল্ডিং হওয়ার পরেও তোমার, এবং আর্থকোয়েক কিন্তু মাল্টিপল সাইকেলের, আমরা একটু আগে বললাম, সে কিন্তু সাইক্লিক লোডিং আসতেই থাকবে, একটু পর একবার আসবে একবার যাবে, একবার আসবে একবার যাবে, তার মানে সাইক্লিক লোডিং। এই মাল্টিপল সাইক্লিক লোডিং এর কারণে একটা জিনিসকে যদি আমরা অন্যভাবে বলি, যে গত ক্লাসে বলেছি, একটা বারকে তুমি যদি একটা জায়গায় উঠাইতে থাকো নামাইতে থাকো, উঠাইতে থাকো নামাইতে থাকো, বা আকপিস করতে থাকো, ওই জায়গা গরম হয়ে যায়, একসময় কিন্তু সেটা কি ভেঙে যায়। তাহলে একটা বারকে আমরা যখন একটা জায়গায় উঠাইতে থাকি নামাইতে থাকি, তো ওই জিনিসটা কিন্তু আর্থকোয়েকের সময় ঘটে। ওই জিনিসটা কি আর্থকোয়েকের সময় ঘটে। তো এই যে আর্থকোয়েকের সময় যে জিনিসটা ঘটতেছে, এই যে এতে করে ওই জায়গায় ইয়েল্ডিং শুরু হয়ে যায়, এবং ইয়েল্ডিং হওয়ার পরেও যাতে সে সার্ভাইভ করতে পারে, যাতে সে ভেঙে না পড়ে, তার জন্য আমাদের সিসমিক ডিটেইলিংটা অনেকটা জরুরি। এবং এই সিসমিক ডিটেইলিং জিনিসটা আসলে নতুন কনসেপ্ট হওয়ার কারণে অনেকেই অবশ্যই এটা মানে খুব সেইভাবে জানে না যে আসলে সিসমিক ডিটেইলিংটা কিরকম। না, আমরা তোমার বিমের সিসমিক ডিটেইলিং সংক্রান্ত জিনিসগুলো দেখব, এবং এর সংক্রান্ত আমরা একটা ডিজাইনও দেখব পরে, যাতে আমরা বুঝতে পারি ম্যাটেরিয়াল স্ট্রেংথ। তোমরা দেখতে পাচ্ছ যে তুমি যদি আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং বানাতে চাও, যে আর্থকোয়েকের কারণে ক্ষতিগ্রস্ত কম হবে, তার কম্প্রেসিভ স্ট্রেংথ মিনিমাম 3000 psi হতে হবে। এবং এই 3000 psi কংক্রিট কিন্তু আমরা আগে বলেছি ক্লাসে খুবই কষ্টকর, অত সহজে পাওয়া যাবে না। ম্যানুয়ালি যদি, মানে আমরা যদি সাইটে ইন সিটু কাস্টিং করি, সেক্ষেত্রে 3000 psi কংক্রিট সাইটে পাওয়া কিছুটা হলো টাফ। সেক্ষেত্রে অ্যাডমিক্সচার ইউজ করতে হতে পারে, অথবা রেডিমিক্স কংক্রিট ইউজ করা যেতে পারে। কিন্তু আমরা যাই করি না কেন, রেডিমিক্স ইউজ করি কি অ্যাডমিক্সচার করি, কোনোটাও কিন্তু কি ভালো না। তোমরা যদি মনে করো যে কেউ যদি মোটা হতে চায়, অনেকে মোটা হওয়া ছোটবেলায় চিকন চিকন থাকে, ভাবে যে সে, তাকে দেখতে সুন্দর দেখায় না, মোটা হতে চাওয়ার কারণে সে ওষুধ খায়, এবং ওষুধ খাওয়ার পর মোটা হয়। কিন্তু যারা স্বাভাবিকভাবে মোটা হয় আর যারা ওষুধ খেয়ে মোটা হয়, দুটার আউটলুক কিন্তু এক না। এবং ওষুধ খেয়ে মোটা হলে তার রেজাল্টও যে ভালো হয় না, তার সাইড ইফেক্ট আছে। তদ্রূপভাবে ইন সিটু বা
কাস্টিং যেটা আমরা সাইটে করি ওটা দিয়ে যে কংক্রিট পাওয়া হয় এর সাথে অ্যাডমিক্সচার মিশিয়ে বা রেডিমিক্স ইউজ করে কিন্তু আসলে ওরকম তোমার ন্যাচারাল কংক্রিট পাবে না। অনেকে ভাবে যে আমি অ্যাডমিক্সচার যদি ইউজ করি তাহলে তো আমার কোনো সমস্যাই নাই, কোনো ঝামেলাই নাই, 3000 মানে 3000। এটা ভুল, এটা ভুল। তোমাদেরকে আগে বলেছে যে যে সাইট থেকে রেডিমিক্স আসে আর সাইটটা যদি অনেক দূরে থাকে তাহলে এই রেডিমিক্স এর কোয়ালিটি কিন্তু যদি ঠিক মতো ওভাবে রেডি না করে করে তারা তাহলে কিন্তু কোয়ালিটি ডাউন হবে। আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং বানানোর জন্য ফার্স্টেই আমাদের 3000 পিএসআই কনফার্ম করতে হবে, তবে বেস্ট হচ্ছে 4000 পিএসআই। 4000 পিএসআই, 5000 পিএসআই, 6, 7, 8000 পিএসআই পর্যন্ত রেডিমিক্স কংক্রিট দিয়ে 8000 পিএসআই পর্যন্ত কংক্রিট কি করা যায়। তবে স্টোন চিপস হলে 8000 পর্যন্ত যেতে পারবা, যদি ব্রিক চিপস হয় তাহলে 5000 এর বেশি যেতে পারবা না। 3000 তো মিনিমাম, আর 5000 হবে ম্যাক্সিমাম যদি আমরা ব্রিক চিপস দিয়ে বানাই। আর স্টোন চিপস দিয়ে বানালে 3000 মিনিমাম, ম্যাক্সিমাম 8000 পর্যন্ত যাওয়া যায়। ইয়েল্ড স্ট্রেংথ FY খেয়াল করেছে যে তার ম্যাক্সিমাম মিনিমাম, মিনিমাম কোনো ভ্যালুই নাই, ম্যাক্সিমাম হচ্ছে তার 60,000। এটা কোডের কথা, নট অনলি কোড বাট অলসো আমাদের বিএনবিসির কোড। তাহলে বাজারে যে অ্যাভেলেবল 72.5 গ্রেডের বার আছে সেটার কি হবে? বাজারে যে অ্যাভেলেবল তোমার 80 গ্রেডের বার আছে সেটার কি হবে? কোড বলতেছে কেন আমরা 60 গ্রেডের বার ইউজ করব আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বানানোর জন্য, কারণ এটা ডাক্টিলিটি ভালো, যে কোনো 72 বা 80 গ্রেডের চাইতে ডাক্টিলিটি হাই। আমরা আগে বলেছি, একটু আগে বলেছি যে তুমি যদি ন্যাচারাল পদ্ধতি থেকে আর্টিফিশিয়াল পদ্ধতি ফলো করো রেজাল্ট কোনোদিনই ভালো হবে না। টেম্পোরারি বা একটা সাময়িক ভাবে হয়তো রেজাল্ট ভালো দেখা যাইলেও ইন দা লং রান সেই রেজাল্ট কিন্তু ভালো হয় না। এখানেও তাই, তোমরা দেখছো যে 40 গ্রেড, 50 গ্রেড, 60 গ্রেড এখানে কার্বনের পরিমাণ বাড়িয়ে কন্ট্রোল করে কিন্তু এই গ্রেডটা বাড়ানো হয়েছে, এটা হচ্ছে অরিজিনাল। এরপরে আর কার্বনের পরিমাণে হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু হাই গ্রেড করতে গেলে কার্বন বাড়ানোর কথা, কিন্তু কার্বন বাড়ালে সে ভঙ্গুর হয়ে পড়ে। তখন কি করলো? হাই স্ট্রেংথ মেটাল, মলিবডেনাম, নিকেল, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম এই সমস্ত দামি মেটাল যোগ করা হয়েছে কি ম্যানুফ্যাকচারিং এর সময়। এতে করে 60 গ্রেড থেকে 72.5 বা 80 গ্রেড হয়েছে। তার মানে এরা অরিজিনালি কিন্তু হাই স্ট্রেংথ হয় নাই, এদেরকে অন্য ভাষায় সংকর বার বা অ্যালয় স্টিল বলা হয়। তোমরা জানো এগুলিকে অ্যালয় স্টিল বলা হয়। তো স্বাভাবিকভাবে এ কিন্তু আসলে ন্যাচারাল না, তো এ যতই হাই স্ট্রেংথ হোক কিন্তু ডাক্টিলিটি কিন্তু কম। তো ডাক্টিলিটি ঠিক রাখার জন্য 60,000 এর বেশি যাওয়া যাবে না। এরপর নর্মাল ডেনসিটি কংক্রিট ম্যান্ডেটরিলি ভাবে ইউজ করতে হবে, অন্য কোনো তুমি কংক্রিট ইউজ করতে পারবা না। নর্মাল ডেনসিটি কংক্রিট এর অর্থ স্টোন চিপস দিয়ে ঢালাই দিতে হবে। স্টোন চিপস দিয়ে কি ম্যান্ডেটরিলি ভাবে স্টোন চিপস দিয়ে ঢালাই দিতে হবে। এটা গুলো তোমার বিম যদি আমরা কাস্ট করি সেটার ক্ষেত্রে ম্যাটেরিয়ালের যে লিমিটেশনস সেটা এগুলো তোমাদের মনে রাখতে হবে যখন আমরা বিমের সিস্টেমিক ডিটেলিং করতে যাব বা আর্থকোয়েক রেজিস্ট্যান্ট একটা আরসিসি বিম যখন আমরা ডিটেলিং করতে যাব তখন এগুলো লাগবে। পরের যে পয়েন্ট দেখতে পাচ্ছ যে কোডের অনেক লিমিটেশনস রয়ে গেছে তুমি যদি আর্থকোয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং বানাতে চাও। একটা তো ম্যাটেরিয়াল বললামই, পরেরটা হলো যে ক্লিয়ার স্প্যান। খেয়াল করে দেখো যে বিমের ক্লিয়ার স্প্যান কাকে বলে?
কে বলতে পারবা বিমের ক্লিয়ার স্পান কাকে বলে? আর বলবো কাকে বলে বিমের ক্লিয়ার স্পান? স্যার বলবো বলো বলো। স্যার বিমের ক্লিয়ার স্প্যান হচ্ছে বিমটা যে কলামের উপর বসে আছে তার ফেস টু ফেস যে মিডল বরাবর যে মানে মানে বিমের মিডল কিন্তু হচ্ছে একটা কলাম থেকে আরেকটা কলামের ফেস টু ফেস যে দূরত্ব সেটাই তার ক্লিয়ার স্প্যান। জিমিয়া তাবাসসুম। জি স্যার, ও যেটা বলছে সেটাই, যে একটা বিমের দুই পাশের কলামের ফেস টু ফেস ডিসটেন্স হচ্ছে বিমের স্প্যান, ক্লিয়ার ইয়েস স্প্যান। ইয়েস, তো এখানে দেখতে পাচ্ছ যে ইচ্ছা মতন বিম লম্বা করা যাচ্ছে না। 4 টাইমস, সরি, ইচ্ছা মতো বিম কলামকে কাছে আনা যাচ্ছে না। খেয়াল করে দেখতেছে যে ক্লিয়ার স্পান অবশ্যই 4 টাইমস অফ দি ইফেক্টিভ ডেপথ। এখন বিমের ইফেক্টিভ ডেপথ যা তার 4 গুণ করতে হবে, এবং এই 4 গুণের বেশি বা সমান ওই ক্লিয়ার স্পান হইতে হবে। ইচ্ছা মতন যে কাছে কাছে কলাম বসায় দিলাম, এখন কলাম যদি যত কাছে বসবে ততই ক্লিয়ার স্পান কমবে, ওইটা করা যাবে না। তো কোডের এটা মানতে হবে যে আমি একটা কলাম থেকে আরেকটা কলামে কত দূরে বসাচ্ছি সেটা, বা বিমের যে এফেক্টিভ ডেপথ আছে, ধরলাম এফেক্টিভ ডেপথ যদি 16 ইঞ্চি হয় তাহলে 4 × 16 = 64 ইঞ্চি, তখন মিনিমাম ওই 64 ইঞ্চি ক্লিয়ার স্পান রাখতে হবে এরকম। আর এখানে কি বললেন বুঝলাম না বিষয়টা। মানে একটা কলাম থেকে আরেকটা কলামের মিনিমাম যে আমরা যে অনেকে ঘন ঘন কলাম বসায় ফেলায়, সেটাই এটা দিয়ে আটকিয়ে দেওয়া হলো। কিরকম? একটা বিম যেই দুইটা কলামের উপর বসানো হয়েছে, ওই দুইটা কলাম কত কাছে কাছে আসতে পারবে সেটাই তো তার ক্লিয়ার স্পান, ঠিক কিনা? মানে এক কলামের ফেস থেকে আরেক কলামের ফেসই তো বিমের ক্লিয়ার স্পান। এখন এই ক্লিয়ার স্পানের একটা মিনিমাম ভ্যালু তারা দিয়ে দিয়েছে, কি সেটা ওই বিমের ইফেক্টিভ ডেপথের 4 গুণের কম হইতে পারবে না। কারণ একটা বিমের যদি ইফেক্টিভ ডেপথ 20 ইঞ্চি হয় তাহলে 4 গুণ হচ্ছে 80 ইঞ্চি, তার মানে কত? 6 ফিটেরও বেশি, 6.5 ফিটের মতন একটা কলামের ফেস থেকে আরেকটা কলামের ফেস, ওই বিমটা যেই দুইটা কলামের বসছে সেটা কলামের ফেস টু ফেস 6.5 ফিটের মতো মিনিমাম থাকতে হবে এরকম। স্যার এইটা দেওয়ার রিজনটা কি? মানে কেন এরকম যে 4 গুণের বেশি হইতে হবে, কম হতে পারবে না? কম হলে কি ক্ষতি হবে? এ কম হওয়া মানে কি? কলাম দুটা কাছাকাছি চলে আসতেছে। তো আর্থকোয়েকের কারণে তোমার বিমে যে টোরশন হয়, বিমে যদি টোরশন হয় সেটা কলাম যদি খুব কাছাকাছি চলে আসে, আমি যদি উল্টা ভাবে বলি টোরশন মেইনলি আসলে কলামে হয়, কলাম থেকে বিমে আসে। তো এখন যত বেশি ঘন, আমি উদাহরণস্বরূপ যদি নিয়ে আসি তাহলে এটা বলার আগে উদাহরণটাই বলি। মনে করো দুই পাশে দুই জায়গায় আগুন জ্বলতেছে, মাঝে তুমি দাঁড়ায় আছো, আর দুই পাশের দুই আগুনের যে ফেস টু ফেস সেটা হচ্ছে ক্লিয়ার স্পান। আর দুই আগুন আচ্ছা, যতই কাছে আনতে থাকবো ততই তুমি কিন্তু বিম, তুমি যে দাঁড়িয়ে আছো তুমি বিম, যতই আগুন কাছে আনতে থাকবে ততই তার উত্তাপ তোমার দিকে আসতে থাকবে। ক্লিয়ার? স্যার তা এটা কি মানে অনেক বেশি ডিসটেন্স হইলেও কোনো সমস্যা হবে না ক্লিয়ার স্পেনের? না না, মানে কলামগুলো বেশি হলে সমস্যা নাই, কিন্তু বেশি কত আচ্ছা, দূর? আমরা বলেছি যে বিম কানেক্টেড ফ্লোরে একটা কলাম থেকে আরেকটা কলামের সেন্টার টু সেন্টার 30 ফিট পর্যন্ত তুমি যেতে পারবে, এর বেশি যেতে পারবো না। পারবে না। না, আচ্ছা, এখনো সর্বোচ্চ তো জেনে গেলে, কিন্তু সর্বনিম্ন এখন কত যেতে পারবে সেটাই এখানে বলে দেওয়া হয়েছে যে 4 গুণের বেশি থাকতে হবে ক্লিয়ার স্পান। ওকে। কারণ দুই কলাম যত কাছে আসতে থাকবে দুই কলামের টুইস্টিং ইম্প্যাক্টটা বিমের ভিতরে পুরো ঢুকে যাবে। এখন দুই কলাম যত বেশি দূরে থাকবে, দুই কলামের টুইস্টিং বা টোরশন দুই বিমের দুই মাথার দিকে মানে থাকবে, সেন্টারে আসবে না। এন্ড বিমটা যদি ছোট হয়ে যায় লেংথে, তাহলে দুই কলামের যে টোরশনের ইম্প্যাক্ট দুই মাথা আসলেও আলটিমেটলি পুরো বিমটাই মানে নষ্ট হয়ে যাবে, কারণ বিমের লেংথ কম। এরকম যেমন একটু আগে বললাম আগুন দিয়ে, যে দুই আগুন যদি দূরে থাকে তার উত্তাপ তার নিকটবর্তী এরিয়াতেই পাবে, মাঝে তুমি দাঁড়ায় আছো হয়তো পেলে না। কিন্তু এখন যদি দুই আগুনকে কাছে নিয়ে আসি, ওই আগুনের উত্তাপ তার নিকটবর্তী জায়গায় পড়লেও তুমি পাচ্ছ এখন, কারণ ওই তোমার কাছ থেকে এরা বেশি দূরে নাই।
তো ওই জিনিসটা এখানে মিন করা যায়, যাতে টর্শনের ইম্প্যাক্ট, কলামে যে টর্শনের ইম্প্যাক্টটা বিমের সেন্টারে না আসে, কারণ সেন্টারে কিন্তু আসলে টেনশন ফেলিউর হয়। এখন যদি ওদিকে আবার টর্শন ইম্প্যাক্ট সৃষ্টি করে, টর্শন মানে কি, কম্বিনেশন অফ মোমেন্ট এন্ড কি শিয়ার, তার মানে টর্শনের ভিতরে আবার টেনশন সৃষ্টিকারী মোমেন্ট ঢুকে আছে। যে বিমের সেন্টারকে আমি বাঁচাতে চাচ্ছি তোমার ডাউনওয়ার্ড ডিফ্লেকশন থেকে, মানে টেনশনাল ফেলিউর থেকে, এখন ল্যাং যদি ছোট হয়ে যায়, টর্শন ইম্প্যাক্টটা দুই সাইড থেকে এসে আবার সেন্টারও যদি হিট করে ফেলে, তাহলে তো বিম শেষ। তো এই জন্য এই মিনিমাম ক্লিয়ার স্পানের একটা ম্যান্ডেটরি ডাইমেনশন দিয়ে দিয়েছে। এরপরে যেটা আছে তোমার সেকশনাল ডাইমেনশন বিমের, আমরা এখানে বিমের একটা ডাইমেনশন নেই, ইচ্ছা মতো নেওয়া যাবে না যদি আর্থকুয়েক রেজিস্ট্যান্স করতে চাই। তোমরা দেখতেই পাইতেছে বিমের যে উইথ আর ডেপথ রেশিও 0.3 বড় বা সমান হইতে হবে, এর অর্থ স্কোয়ার আর অ্যালাউড না। স্কোয়ার বিম তুমি দিতে পারবে না, রেক্টেঙ্গুলার যে দিতে হবে তার ইনডাইরেক্টলি তো বলেই দেওয়া হয়েছে। উইথ আর ডেপথ 0.3 গুণের বেশি হতে হবে, তার মানে উইথ, তুমি যদি কথার কথা উইথকে তুমি যদি 12 ইঞ্চি ধরে ফেলো, আর নিচে যদি এইচ হয়, টোটাল ডেপথ ইকুয়াল টু 0.3, এন্ড বুঝতেছো এইচ কত হবে? কত হবে এইচ? কে বলতে পারবা এইচ কত হবে? বি বাই এইচ যদি 0.3 হয়, তার মানে 12কে তুমি ৪৭ হ্যাঁ ৪৭ ৪০ ছাড়। বিশাল ব্যাপার, কিন্তু এটা এটা টোটালি একটা বিরাট ব্যাপার স্যাপার। 12কে 0.3 দিয়ে ভাগ করলে যা হয়। তো এই হলো কোডের লিমিটেশনস। জি স্যার। মিনিমাম উইথ 10 ইঞ্চি তোমরা দেখতেই পাইতেছো, বিমের ক্ষেত্রে মিনিমাম উইথ 10 ইঞ্চি, মানে 10 ইঞ্চি তোমার পারমিটেড, কিন্তু কলামের ক্ষেত্রে সেটা 12 ইঞ্চি। অনেকে কিন্তু মিলায় ফেলায় বিমকে 12 ইঞ্চি বলে, এটা ভুল। বিমের কোড অনুযায়ী হচ্ছে 10 ইঞ্চি। এছাড়া বিমের আরেকটা উইথও আছে এখানে, এর মধ্যে যেটা বড় সেটা নিতে হবে। একটা তো মিনিমাম, এটাও আছে উইথ উইথ সম্পর্কিত, এটা তো উইথ বলে দিয়েছে মিনিমাম 10 এর উপরে। এছাড়া আরেকটা উইথ দিয়েছে, সেটা কি কম বড় হইতে হবে, এটা থেকে বড় হইতে হবে, যে উইথটা আমি নিব সেটা বড় হবে উইথ অফ দ্য সাপোর্টিং কলাম প্লাস 1.5 এইচ। এখন যেই কলামের উপর বিমটা বসলো গিয়ে, সেই কলামের ধরো উইথ মনে করো কথার কথা 18 ইঞ্চি যোগ 1.5 এইচ, এই 1.5 হচ্ছে এইচটা হচ্ছে বিমের, এন্ড বিম মনে করো 12 ইঞ্চি। বিম যদি 12 ইঞ্চি হয় তাহলে 1.5 দেড় গুণ 12 18 ইঞ্চি। কলামের উইথও 18 ইঞ্চি, আর বিমের ডেপথ যদি 12 ইঞ্চি হয় তাহলে 1.5 ইন্টু 12 18, মানে 18 18 36। এই ক্ষেত্রে বিমের যে বিমের উইথ আমি যাই নেই না কেন, এই 36 ইঞ্চির বেশি হইতে হবে না, আমি যদি কলামের উইথ যদি 18 হয় আর কি, আর বিমের ডেপথ যদি 18 হয়, সেই রকম একটা লিমিটেশন দেওয়া আছে। তবে এইটা অতটা কাজে লাগবে না, পরিষ্কার এটা কাজে লাগে না, কারণ ডেফিনেটলি বিমের উইথটা ছোটই থাকে কলামের উইথের, একে তো কলামের উইথেই বড় হয় না বিমটা, তো স্বাভাবিকভাবে কলামের উইথ বিম থেকে এমনি বড় থাকে, সুতরাং এইটার কাজে লাগে না এই কন্ডিশনটা। নাও এখানে রেইনফোর্সমেন্ট এরিয়া দেখানো হচ্ছে, আমরা নিচ থেকে যাবো একটু পরে, এক্ষুনি এন্টার করতেছি নিচের দিকে, এবং একটু আগে আমরা যা যা লাভ করছি সেটা এখানে ফিগার আকারে দেওয়া আছে। যেমন এই দেখো, এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এবং কলামের ফেস টু ফেস ক্লিয়ার স্পান যেটা আমরা বলেছি 4 গুণ, বিমের ক্লিয়ার স্পান 4 গুণের বেশি হবে, সেটা এখানে দেখানো হচ্ছে ছবিতে। এছাড়া আমরা উইথ ডেপের যে কথাটা একটু আগে বললাম, সে কথাটা এখানে বলা আছে। এখন আমরা রেইনফোর্সমেন্টের যাচ্ছি।
দেখো রেইনফোর্সমেন্ট প্রথমেই বলেছে রো মিনিমাম, এটা আমরা আগেই জানি। বিমের যে রো মিনিমাম 200/FY, সেটা আমরা বিম ডিজাইন সময় শিখছি। কিন্তু রোমেক্স কিন্তু আগে ছিল 0.75 রো বি নর্মাল আমরা যখন ডিজাইন করি, কিন্তু আর্থকুয়েক রেজিস্ট্যান্সে সে রোমেক্স এর একটা লিমিট দিয়ে দিয়েছে 0.0250, এর উপরে উঠতে পারবে না। এর রোমেক্স এর চেয়ে বেশি হইতে পারতো, মনে করো 0.75 রো বি যদি নেই, মেবি রোমেক্স তার চেয়ে বড় হইতো, কথার কথা। কিন্তু এখানে একটা লিমিট দিয়ে দিছে 0.0250। লিমিট দেওয়ার কারণও আছে, কারণ আর্থকুয়েকে প্রচুর পরিমাণে রেইনফোর্সমেন্ট হয়, এত বেশি রেইনফোর্সমেন্ট চলে আসে জয়েন্টে বা বিভিন্ন জায়গায় কাস্টিং করতে অনেক অসুবিধা হয়, সেজন্য ম্যাক্সিমাম স্টিল রেশিও মানে কনস্ট্যান্ট করে দেওয়া হয়েছে। পরের যে তিনটা, এই পরের তিনটা কিছুটা কনসেপচুয়াল, এটা ইঞ্জিনিয়ারকে অবশ্যই মানতে হবে। এটা হলো সাজানোর সময়, এটা তো রেশিওর কদে বলেছে, কিন্তু এখন সাজানোর সময়ও কিন্তু লিমিটেশনস রয়ে গেছে আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিং বানানোর ক্ষেত্রে। প্রথম বলা হয়েছে টু কন্টিনিউয়াস বার্স শুড বি at both top and bottom of the member। এটা কিন্তু আর্থকুয়েক না হলেও আমরা নরমালি তাই করি, যে উপরে দুটো 16 মিলিবার, নিচে দুটো 16 মিলিবার। এটা এখানেও একই আছে। পরের কথাটা কি বললো, at any section, তিনটা সেকশন, একটা হলো মিড স্পান আর দুইটা সেকশন হচ্ছে সাপোর্টের কাছে। মিড স্পানে টেনশন হয় নিচে আর সাপোর্টের কাছে টেনশন হয় উপরে। এই তিনটা সেকশনের যে কোনো সেকশন, এট এনি সেকশন, the top or bottom steel should not be less than, top or bottom steel, টপ স্টিল বলতে কোনটাকে মিন করে আর বটম স্টিল বলতে কোনটাকে মিন করে, কেউ কি বলতে পারবা? হাত তুলো। আমি কি জিজ্ঞেস করছি? বলছে দি টপ অর বটম স্টিল। আমরা কিন্তু তিনটা সেকশন বলছি, একটা সেকশন হচ্ছে মিড স্পানে, আর দুটো সেকশন হচ্ছে সাপোর্টের কাছে উপরে। তাহলে এখানে টপ আর বটম স্টিল কোনটা? হ্যাঁ, নাইম। টেনশন বার। টপ হচ্ছে স্যার ওই যে হ্যাঙ্গিং বার, যেটা স্যার মানে যেটাতে হচ্ছে টেনশন আসবে না, আর একটা বটম সেটা হচ্ছে টেনশন আসবে। আব্দুল মুক্তাদির। জি স্যার। টপ বটম স্টিল বলতে এটা কোনটা? টপটা হচ্ছে স্যার হ্যাঙ্গার বার, আর হচ্ছে নিচেরটা হচ্ছে স্যার বটম, যেটা সেটা হচ্ছে মেইন বার হিসেবে আমরা এখানে ইয়ে করছি আর কি, যেটা টেনশন জোন হিসেবে, মানে এটা হচ্ছে আমার নিচের ইয়াটা হিসেবে ইয়েতে ইউজ করা হচ্ছে আর কি স্যার, স্টিলটাকে ইয়ে করার জন্য। স্যার উপরটা হচ্ছে হ্যাঙ্গার বার। একই সেকশনে হলে নিচেরটা পজিটিভ টেনসাইল বার হলে উপরেরটা হ্যাঙ্গার বার, একই সেকশন। জি স্যার। টপ স্টিল যেটা এখানে, হ্যাঁ নিচেরটা হচ্ছে টেনসাইল বার। জি স্যার। ওকে, এখানে টপ বটম স্টিল বলতে আসলে বটম স্টিল বলতে মিড স্পানের বটম স্টিল, আর দুই পাশে সাপোর্টের স্টিল কোথায় বসে? কোথায় বসে? উপরে বসে। টপে। হ্যাঁ, টপে বসে তো। তা আসলে অন্য ভাষায় টপ বটম স্টিল বলতে টেনসাইল বারকে মিন করা হচ্ছে। বটমে এটা মিড স্পানে বটমে বসে, পজিটিভ এএস নামে পরিচিত, আর দুই সাপোর্টের কাছে উপরে বসে নেগেটিভ এএস নামে পরিচিত। কিন্তু সব কিন্তু টেনসাইল বার, শুধু পজিশন উপরে হওয়ার জন্য মাইনাস নেগেটিভ বার বলে, আর নিচে মিড স্পানে বসলে এটাকে পজিটিভ বার। তো ওই টপ এন্ড বটম স্টিল তারা মিন করতেছে, আসলে শুধু তারা টেনসাইল বারকে মিন করতেছে। তুমি দেখতেই পেতেছো এট এনি সেকশন আছে তিনটা সেকশন, মিড স্পানে বটম স্টিল আর দুই পাশে টপ স্টিল। যাই হোক না কেন, মিড স্পান বলো কি সাপোর্ট বলো, যে কোনো জায়গায় যেই স্টিলই বসে না কেন, সেটা 1/4 অফ দ্য স্টিল ফর দি ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট এট দ্য সাপোর্ট। এর অর্থ নেগেটিভ মোমেন্ট অফ দ্য সাপোর্ট বলতে আসলে মোমেন্ট থেকে আমরা স্টিল পাই, শুধু নেগেটিভ মোমেন্ট মানে নেগেটিভ স্টিল দুই সাপোর্টের উপরে বসে। মনে করো বাম দিকে বসলো, ডান দিকেও বসলো। ইন্টেরিয়র সাপোর্ট আর ইন্টেরিয়র কলাম আর ইন্টেরিয়র বিম আর এক্সটেরিয়র বিম। আচ্ছা, কে বলতে পারবা যে নেগেটিভ স্টিল দুই সাপোর্টে সেম হবে কখন? কে বলবা? যখন ইন্টেরিয়র হবে।
আর নেগেটিভ স্টিল দুই সাপোর্টে ভিন্ন হবে যখন এক্সটেরিয়র হবে, ঠিক না? হ্যাঁ। এখন বিম যদি ইন্টেরিয়র হয় তাহলে দুই নেগেটিভ স্টিল এক। মনে করো ওখানে 4টা স্টিল বসছে, বা ওখানে মনে করো কথার কথা, এখানে স্টিল বলতে পরিমাণকে বোঝানো হচ্ছে, আসলে নাম্বারকে না মেইনলি। মনে করো 4 ইঞ্চি স্কোয়ার বসলো যে ইন্টেরিয়র বিম, তার দুই নেগেটিভ স্টিলের পরিমাণ 4 ইঞ্চি স্কোয়ার, তাহলে 1/4 কত হবে? 1 ইঞ্চি স্কোয়ার, ঠিক না? সেই 1 ইঞ্চি স্কোয়ার কম হবে না তোমার মিড স্পানের স্টিল। At each support, minimum bottom positive steel must be equal to or higher than half of the negative moment steel. এটা কিন্তু একদম সাপোর্টের কথা বলানো হয়েছে। সাপোর্টের দুই রকম আছে, উপরে আছে নেগেটিভ স্টিল যেটা টেনসাইল স্টিল, আর ইমিডিয়েট নিচে আছে বটম স্টিল যেটা হচ্ছে কম্প্রেশনের জোনে বসে আছে। এখন উপরে আসল স্টিলটা কিন্তু উপরেই আমার আসল, আর ওখানে মনে করো 4 ইঞ্চি স্কোয়ার আছে, তাহলে ইমিডিয়েট নিচে 2 ইঞ্চি স্কোয়ারের নিচে নামবে না, সেটাই বোঝানো হয়েছে হাফ। এখন আমরা যদি তোমার এই যা যা আমরা বললাম সেটা যদি ছবিতে দেখাতে চাই, ইমিডিয়েট পরে একটা ছবি, সো এখানে আমরা যদি বলি, প্রথমটা বলেছিল যে, লাস্টেরটা বলেছিল যে এই যে নেগেটিভ স্টিল আর নিচে আছে, উপরে আছে টপ স্টিল আর নিচে আছে বটম স্টিল, এটা কিন্তু নেগেটিভ, এটা কিন্তু পজিটিভ, এটা কিন্তু টেনসাইল স্টিল, এটা উপরেরটা কিন্তু টেনসাইল স্টিল। এখানে এখানে যদি 4 ইঞ্চি স্কোয়ার থাকে তাহলে ইমিডিয়েট নিচে 2 ইঞ্চি স্কোয়ার থাকতে হবে হাফ। অথবা সংখ্যায় যদি বলি, মনে করি এখানে 4টা 8 নম্বর আছে, তাহলে এনিহাউ এমন ভাবে স্টিল নিতে হবে যাতে এখানে 2টা 8 নম্বর হয়, যদি নাম্বার দিয়ে মিলাইতে চাই। আর যদি নাম্বার দিয়ে না, যদি এরিয়া দিয়ে বলতে চাই, উপরে যদি 4 ইঞ্চি স্কোয়ার থাকে তাহলে নিচে যেই সাইজের বাড়ি বসাই না কেন 2 ইঞ্চি স্কোয়ার যাতে হয়, কারণ হাফ হইতে হবে। তার মানে উপর থেকে নিচের দিকে হাফ হাফ হাফের গ্যাপ থাকবে। তো এটা আশা করি বুঝতে পারছি। স্যার মিডলেরটা একটু আবার একটু রিপিট করেন স্যার। মাঝেরটা, এটা এই মাঝের যে স্টিল সেটা ম্যাক্সিমাম নেগেটিভ স্টিলের 1/4 এর বেশি হইতে হবে। আমরা যদি স্পেশালি মাঝেরটাকে চিন্তা করি, আমরা কোডে ফিরে যাচ্ছি। আমরা কোডে দেখতে পাইতেছে যে 1/4 শুড নট বি লেস দেন 1/4। স্পেশালি আমি যদি মাঝেরটা মিড স্পান দিয়ে বোঝাতে চাই, ওকে, মিড স্পানের নিচে বসেছে টেনসাইল স্টিল, ওইটার পরিমাণ মনে করো কথার কথা 4 ইঞ্চি স্কোয়ার আছে, ওকে। আর নেগেটিভ মোমেন্ট এট দিস সাপোর্ট, দুই সাপোর্টে যে নেগেটিভ স্টিল আছে, ইন্টেরিয়র হলে দুইটাই সেম হবে, এক্সটেরিয়র হলে একটা ছোট একটা বড় হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বড়টা নিতে হবে, আর দুইটা ইন্টেরিয়র হলে তো দুইটাই সেম, তাহলে একটা নিলেই হয়েছে। মনে করো সেখানে নেগেটিভ মোমেন্ট থেকে আমরা যে স্টিল পাই সেটা নেগেটিভ স্টিল, সেটা মনে করো কথার কথা ধরো 8 ইঞ্চি স্কোয়ার আছে, এটা বড় হইতে হবে এর 1/4। পজিটিভ মিড স্পানের স্টিল 4 ইঞ্চি স্কোয়ার আছে, সেটা 1/4 গ্রেটার হইতে হবে নেগেটিভ স্টিলের। তো 1/4 কত এখানে? বেশি না? ঠিক আছে না? আমার কথা বুঝছো এখন? ক্লিয়ার হয়েছে তোমাদের? স্যার যদি মানে সাপোর্টে যদি আপনার 4 ইঞ্চি স্কয়ার যদি রডের এরিয়া মানে মিডলে যদি বটমে হয়, মানে টেনসাইল পোর্শনে, তাহলে মানে সাপোর্টের থেকে 1/4 বড় হইতে হবে, মানে উপরের বার হবে নাকি? সাপোর্টের না, তুমি এখানে 2 নম্বর যেটা, এটা 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 আবার ক্লিয়ার, আবার আবার ঠিক মানে কেয়ারফুলি শোনো যে আমার দুইটা সাপোর্ট, দুইটাই নেগেটিভ স্টিল। যদি এটা ইন্টেরিয়র বিম হয় তাহলে দুটাই ইন্টেরিয়র একই একই একই, কিন্তু
একটা বিমটা যদি এক্সটেরিয়র হয় তাহলে একটা ইন্টেরিয়র এক্সটেরিয়র হবে, একটা সাপোর্ট এক্সটেরিয়র হবে, ওখানে স্টিলের নেগেটিভ স্টিল কম হবে। আরেকটা সাপোর্ট ইন্টেরিয়র হবে, সেখানে নেগেটিভ স্টিল বেশি হবে। তাহলে বেশিটা আমরা নিলে এমন দেখলাম যে এটা 8 ইঞ্চি স্কোয়ার। ওকে, নাও আসো মিড স্পানের বটম স্টিল পজিটিভটা, তো ওইটার মান কত হবে? সেটা অবশ্যই বড় হবে ওই 8 ইঞ্চি স্কোয়ারের 1/4 ক্লিয়ার? 8 ইঞ্চি স্কোয়ারের 1/4 কত? 2 ইঞ্চি স্কোয়ার। মানে আমার মিড স্পানের স্টিল 2 ইঞ্চি স্কোয়ারের নিচে নামতে পারবে না, লাগুক কি না লাগুক। ক্লিয়ার? বুঝছো? টপ মানে 2 ইঞ্চি স্কয়ার টপের বার কম হতে পারবে না। আমি একটু আগে কি বললাম আমি দেখাচ্ছি তোমার। এটা গোলা ফেলতেছে মানে স্যার, মানে ওইটা যেমন সাপোর্টেরটা সুন্দর বুঝছে, মানে মিডল এখন দেখাচ্ছি তো, গুলানো না, মানে কেয়ারফুলি শুনতে হবে। দেখো আমি রিপিট করতেছি আবার। তোমার এখানে আছে -8 ইঞ্চি স্কোয়ার, এটা হলো নেগেটিভ স্টিল, আর এটাও যেহেতু ইন্টেরিয়র, এটাও আছে 8 ইঞ্চি স্কোয়ার। 8 ইঞ্চি স্কোয়ার 1/4 কত? 1/4 হলো 2 ইঞ্চি। এই স্টিল 2 ইঞ্চি স্কোয়ারের বড় হইতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার। মানে নেগেটিভ যে দুইটা যে আছে এখানে ইন্টেরিয়র হওয়ার কারণে দুইটাই সেম, কিন্তু এক্সটেরিয়র বিম হলে একটা ছোট হবে একটা বড় হবে। বড়টা নিবা সেটার 1/4 করবা, 1/4 যা ভ্যালু পাবা তার চেয়ে বেশি বা সমান দিতে হবে এই মিড স্পানের বটম স্টিলের মান, লাগুক কি না লাগুক। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। তো এই হলো কোডের কথাবার্তা আমরা দেখলাম। এরপরে আমরা যদি আরেকটু এগোই, ল্যাপিং এর কথা বলা হয়েছে এবং সেই বহুল যে কলামের ল্যাপিং কোথায় হবে, কত দূর হবে, 60T 40T, এবং এই যে ডি সংক্রান্ত যে ম্যাটার্স নিয়ে যে এত ঝামেলা চলে সাইড গুলোতে, এবং উপরে কোথায় ল্যাপিং করবে না নিচে কত দূর করবে, L/4 L/4 ঘন ঘন দেয়, মাঝে হালকা রাখে, এই সমস্ত কনফিউশন বা ঝামেলাগুলো এই 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 চ্যাপ্টারে মিটে যাবে আর কি। তো যাই হোক, এটা আমরা তো কলামে গেলে দেখবো, বাট বিমের ক্ষেত্রে আমরা আগে বলতেছি চ্যাপ্টার কিন্তু কিছুটা হলো কমপ্লিকেটেড চ্যাপ্টার এবং খুবই তোমার কনসেপচুয়াল। তারপরেও এটাকে ব্যাচেলর স্ট্যান্ডার্ড করে ভেরি ইজিতে করে যতদূর সম্ভব করা হয়েছে। বাট আমরা যতটুকু দেখতেছি সহজ, তার চেয়ে মানে আরো জটিল কিন্তু বাস্তবতা। এবং সেখানে আমরা যদি এখন তোমাদেরকে যদি বলি যে ল্যাপিং এর কথা, এখানে বিমের বারের ল্যাপিং এর কথা বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু এতক্ষণ শিখলাম বিমের যে ম্যাটেরিয়াল কি হইতে হবে, কংক্রিট এবং রেইনফোর্সিং বার। তারপরে শিখলাম যে বিমের ক্লিয়ার স্পানটা কত হইতে হবে। তারপরে শিখলাম বিমের ডাইমেনশন, উইথ এবং ডেপথ এর কি লিমিটেশন রয়ে গেছে। এরপরে শিখলাম যে রেইনফোর্সিং বার, যে মিনিমাম রেশিও কত, ম্যাক্সিমাম রেশিও কত, এবং শুধু তাই না, বার বসানোর পর সবই বসাইলাম রিকোয়ারমেন্ট অনুযায়ী, পর আবার চেক করতে হইতেছে মিড স্পানের স্টিল ঠিক আছে কিনা নেগেটিভ স্টিলের সাপেক্ষে, আবার নেগেটিভ সাপোর্টেও উপরের স্টিল নিচের স্টিলের কোড রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা এগুলো। এখন আমরা দেখতে পাবো ল্যাপিং। এই ল্যাপিং কিন্তু আমরা যখন নর্মালি ল্যাপিং করি সেটা আমরা বলি যে মিড স্পানের উপরে ল্যাপিং করতে হয়, কারণ নিচে টেনসাইল বার কোনো কারণে যদি করতে হয়, আর যদি সাপোর্টের কাছে করতে হয় তাহলে নিচে করতে হবে, কারণ উপরে টেনসাইল বার। যেটাই ঘটুক ল্যাপিং হয়, ইচ্ছা মতন ল্যাপিং করা যায় নেগেটিভ জোনে, অনলি নেগেটিভ জোনে ল্যাপিং করতে পারবা মিড স্পানের উপরে আর দুই সাপোর্টের কাছে ইমিডিয়েট নিচে, এবং এই দূরত্ব হচ্ছে L/3 অথবা L/4। তোমরা এগুলো শিখে আসছো, বাট এখানে আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং এ ল্যাপিং এর কিছুটা হলো চেঞ্জ হয়েছে বিমে। এবং তার মধ্যে প্রথমেই ল্যাপিং এর কথার মধ্যে যেই তারা নিয়ম বলে দিয়েছে সেটা হলো যে ল্যাপিং করা যাবে না জয়েন্টের ভিতরে। এটা অবশ্য নর্মালি আমরা জয়েন্টের ভিতরে ল্যাপিং করিও না, তবে কেউ কেউ করতে চায় যদি বার শেষ হয়ে যায়, কারণ জয়েন্টের ভিতরে কিন্তু নেগেটিভও না পজিটিভও না, ওটা হলো কলামের রাজত্ব।
এটা একটা কিন্তু এটা অবশ্য সত্যি কথা। কলামের ভিতরে বিমের যে বার যাচ্ছে, একটা কলামের উইথ মনে করো 24 ইঞ্চি, তার মানে একটা বিম এই যে এই যে বাউন্ডারি ক্রস করতেছে তোমার এক 24 ইঞ্চি দূরত্ব অতিক্রম করতেছে বিমটা অপর পারে যাওয়ার জন্য, মানে কলামের ওই অপর পারে যাওয়ার জন্য। তো এখানে 24 ইঞ্চি কিন্তু কলামের রাজত্ব, এখানে বিমের বারের কোনো কিছুই না। তো অনেকে কিন্তু ল্যাপিংটা জয়েন্টের ভিতরে করে। এটা আর্থকোয়েক যদি না থাকে বা আর্থকোয়েক যদি রেজিস্ট্যান্স বিল্ডিং না বানায় ইজ ওকে। আমরা এটাও দেখাচ্ছি তোমাদের যে বিমের উইথ কলামের উইথ যদি বড় হয়ে যায়, তাহলে বিমের সমস্ত রেইনফোর্সমেন্টকে 6 ইঞ্চি ঢুকিয়ে থামিয়ে দিতে হবে। কারণ ওই যে বললাম, বিমের রেইনফোর্সমেন্টের কোনো কাজই নাই কলামের ভিতরে, কলামের রেইনফোর্সমেন্টেরই রাজত্ব। তো সেই ক্ষেত্রে বিমের রেইনফোর্সমেন্টের এক মাথা থেকে আরেক মাথা টেনে ওই পারে নিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই, ইকোনমিক লস হবে। তবে এটা নির্ভর করতেছে আসলে কলামের উইথের উপর। এখন কলামের উইথ যদি 18 ইঞ্চি 12 ইঞ্চি ছোট হয়, তাহলে তার কেটে লাভ নাই। এটা আসলে ইঞ্জিনিয়ারকে দেখতে হবে। অনেক কলাম আছে তোমার 24 ইঞ্চি বাই 40 ইঞ্চি, 24 ইঞ্চি বাই 38 ইঞ্চি। তাহলে বুঝতেই পারতেছো কলামের উইথ যদি 38 ইঞ্চি হয়, সেখানে পুরা বিমটাকে ভিতর দিয়ে রেইনফোর্সমেন্ট টানা মানে পুরা লস। 6 ইঞ্চি ঢুকিয়ে কেটে ফেলতে হবে, আবার ওই পাশেও 6 ইঞ্চি ঢুকিয়ে কেটে ফেলতে হবে রেইনফোর্সমেন্ট বেড়ে। তো এখানে উইদিন দ্য জয়েন্ট কিন্তু আসলে অনেকে ল্যাপিং দেয়। স্যার এখানে তো তাহলে কেটে এখানে হুক দিতে হবে না স্যার? না, হুকের কোনো দরকার নেই। 6 ইঞ্চি ঢুকানোর পরেই শেষ। 6 ইঞ্চি কনফার্ম করতে হবে এই আর আসলে। এখন 6 ইঞ্চি কেউ যদি কনফার্ম করতে না পারে, তাহলে তার হবে না। 6 ইঞ্চি কনফার্ম করতে হবে। ভিতরে হুক দিয়ে কমপ্লিকেটেড ম্যাটার্স হয়ে যাবে কলামের জন্য। একে তো কলামের রেইনফোর্সমেন্ট আছে সেখানে, সো ওখানে হুক দেওয়া মানে কলামের রেইনফোর্সমেন্টে বাধাগ্রস্ত হবে। তো ওখানে আর ঝামেলা করার দরকার নেই। হুকটা 6 ইঞ্চি বারটা 6 ইঞ্চি এনাফ ঢুকছে কিনা, দরকার হলে সন্দেহ বেশি যদি থাকে 7 ইঞ্চি করে এন্টার করায়, তো ঝামেলা শেষ। 6 ইঞ্চি কনফার্ম থাকতে হবে শুধু, নাহলে স্লিপেজ ঘটবে, মানে বার মানে স্লিপ খেয়ে কলাম থেকে ছুটে আসবে বাইরে। তো এখানে কিন্তু সেই জিনিসটা কনফার্ম করছে জয়েন্টের ভিতরে। তাহলে কি স্যার বিমে কি তাহলে হুক লাগে না স্যার? মানে না না, মানে এই যে আমরা তো ইন্টারের কলামের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। এক্সটারিয়র কলামে কিন্তু টেনে নিয়ে যেতে হবে একেবারে কলামের লাস্ট মাথা পর্যন্ত, 3 ইঞ্চি আগেই বাকিয়ে 90 ডিগ্রি হুক করে ফেলতে হবে। লাস্ট কলাম যেটা আর কি, লাস্ট কলামটা মানে এক্সটারিয়র কলাম যেটা, ওখানে বিমটার রেইনফোর্সমেন্ট সব যাবে, পুরোপুরি কলাম ভেদ করেই যাবে, এবং কলামের ফেস থেকে 3 ইঞ্চি আগেই বেঁকে যাবে 90 ডিগ্রি হুক হয়ে। ইন্টেরিয়র কলামের কথা বলছি তো। এখানে উইদিন দি জয়েন্ট অনেকে কেটে দেয়, অনেকে ওখানে বার শেষ হয়ে গেলে অনেকে মনে করে ঠিক আছে ল্যাপিংটা তো আর করতে পারলাম না, জয়েন্টের ভিতর করে ফেলাই, অনেক করে। বাট আর্থকোয়েকের ক্ষেত্রে সেটা টোটালি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়েছে, জয়েন্টের ভিতরে কোনো ল্যাপিং করা যাবে না। এবং আমরা একটু আগে বললাম যে উপরে টেনসাইল বার, সুতরাং ল্যাপিং হবে ইমিডিয়েট নিচে কলামের ফেসের দিকে, আর মিড স্পানে হবে নিচে ল্যাপিং, নিচে বার উপরে ল্যাপিং, মানে টেনশন জোনে কোনো ল্যাপিং হবে না। তো সাপোর্টের কাছে তো টেনশন জোন উপরে, তো ল্যাপিংটা হওয়ার কথা ইমিডিয়েট নিচে। এর অর্থ নিচের যে বটম বারের আমার যদি জোড়া লাগাইতে হয়, কলামের ফেসে ঢুকার আগেই জোড়া লাগাইতে হবে। উপরের বারে যদি ল্যাপিং করতে হয়, তাহলে একেবারে মিড স্পানের উপরে করতে হবে, সাপোর্টের কাছে না। তো এখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে না, কলামের ফেস থেকে টোয়াইস এস এর ভিতরে কোনো রকম ল্যাপিং করা যাবে না, এবং এই এইচটা হচ্ছে বিমের ডেপথ। তাহলে নিচের বারের ল্যাপিং কিন্তু আমরা বলছিলাম কি কলামের ফেসের কাছে করা যাবে, কিন্তু আর্থকোয়েকের ক্ষেত্রে সেটাও করা গেল না। তাহলে নিচের বারের ল্যাপিং কি আমরা মিড স্পানে করবো নাকি? মিড স্পান কিন্তু আসলে টেনশন জোন, তো ওইখানে তো ল্যাপিং করতে পারবে না। আবার কলামের ফেস থেকে টোয়াইসিস পর্যন্ত দূরত্বের ভিতরে আমি করতে পারতেছি না, তখন তাহলে কোথায় করবো? এটা বুঝাই যাচ্ছে মিড স্পানেও করা যাবে না, আবার টোয়াইসিস এর ভিতরে করা যাবে না। তার মানে কলামের ফেস থেকে টোয়াইসেস দূরত্ব শুরু হওয়ার আগেই ল্যাপিংটা শেষ করতে হবে। আমরা ছবিতে যদি দেখাই নিচে, এই যে টোয়াইসেস, তার মানে উপরে তো টেনশন জোন, সুতরাং কোনো ল্যাপিং হবে না,
ল্যাপিংটা নিচের বারের ল্যাপিংটা আমরা বলতেছিলাম যে এদিকে হওয়ার কথা ছিল, হ্যাঁ ওরা বলতেছে না এতটুকু পর্যন্ত করা যাবে না। এখন আছে মিডি স্পান চলে আসলো, বিম যদি ল্যাং ছোট হয়, বিমের ল্যাং যদি ছোট হয়, দেখা গেল মিডি স্পানের ইমিডিয়েট পরে টোয়াইসেস শুরু হয়েছে। এর অর্থ এক কোথাও ল্যাপিং করতে পারতেছে না, তার মানে কোথাও ল্যাপিং করা যাইতেছে না নিচের বারের। তখন কি হবে? তখন ইঞ্জিনিয়ারকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে যে ল্যাপিং করা যাচ্ছে না পরবর্তী বিমে। আগের বিম যদি লম্বা হয় তাহলে ওইখানে ল্যাপিংটা করে সেরে ফেলতে হবে। মনে করো এই বিমটা অনেক লম্বা, তো টোয়াইস এস পর্যন্ত এতটুকু তো করলাম না, এইখানে ল্যাপিংটা করছি, মনে করো এতটুকু ল্যাপিং করলাম, আর এটা হলো মিড স্পান, তার মানে এখানে কোনো ল্যাপিং হচ্ছে না, তো ল্যাপিংটা আমি এখানে করছি, আর এটা টোয়াইস এস মনে করে করলাম না, তাহলে ঝামেলা শেষ। কিন্তু বিম লম্বায় যদি ছোট হয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টোয়াইস এস শেষ এখানে, একই অবস্থা কিন্তু এই পাশে টোয়াইসেস শেষ, এখান থেকে কিন্তু একই টোয়াইসেস, মানে এখানেও করা যাবে না নিচে, এখানেও নিচে করা যাবে না, মাঝে আবার এতটুকু হচ্ছে মিড স্পান, তার মানে এখানেও করা যাবে না, তার মানে নিচের বারের ল্যাপিং আর কোথাও করা যাইতেছে না। এর অর্থ কি? এখানে কোনো মুখস্থ নলেজ কাজ করতেছে না। এটা সাইটে ল্যাপিংটা টোটালি সাইট ইঞ্জিনিয়ার কাছে, সাইট ইঞ্জিনিয়ারকে জানতে হবে যে পরবর্তী বিমে ছবিতে কোনো ল্যাপিং নাই। এখন সে বারকে এমন ভাবে সেট আপ করবে যাতে পরবর্তী বিমে নিচে কোনো ল্যাপিং না পড়ে। উপরে কোনো ঝামেলা নাই, উপরে কি উপরে ল্যাপিং করার কোনো সমস্যা নাই। আমরা এই জন্য বললাম এটা কমপ্লিকেটেড এবং খুবই কনসেপচুয়াল ম্যাটার, যদিও ছবি দিয়ে দেখানো হচ্ছে, বাট এটা মনে রাখাটা মানে একটা চ্যালেঞ্জ। নেক্সট কি বললো? নেক্সট বললো যে এখানে ল্যাপিং কে স্প্লাইস এটা স্যার নিচেরটা কি হলো, মানে ল্যাপিংটা এখন কোথায় হবে তাহলে? নিচের, হ্যাঁ মানে এইচও আমার শেষ, আবার মিড স্প্যান করে। হ্যাঁ ল্যাপিং তাহলে এখানে কোথাও হবে না, ইঞ্জিনিয়ারকে হয় পরবর্তী বিমে না হয় আগের বিমে ল্যাপিং শেষ করতে হবে, নিচের বারের ল্যাপিং। কথা বুঝছো? ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু খুব চ্যালেঞ্জ। এমন যদি সব বিমই ছোট হয় আর সেখানে যদি টোয়াইসেস করে বাদ দিয়ে দেখা যাচ্ছে সবই মিড স্পান চলে আসতেছে নিচে, তো কোনো বিমেই তখন কিন্তু নিচে ল্যাপিং করা সম্ভব না, এখানেও না এখানেও না, দেখা গেল পরপর 3টা বিমে এখানে সম্ভব হচ্ছে না, তাহলে ইঞ্জিনিয়ার তখন কি করবে? তখন কিন্তু তাকে একটা রিস্ক যেতেই হইতেছে। তখন কিন্তু টোয়াইসেস এর ভিতরে ল্যাপিং মানে মিড স্পানে তো করবেই না, সে কোনোদিনই জীবনেও হবে না, বিকজ এটা টেনশন জোন। তখন তাকে টোয়াইসেস এর ভিতরে ল্যাপিং ছাড়তে হবে, মানে আর উপায় নেই, কারণ একটা বিম তো একটা বার তো আনলিমিটেড লম্বা না, সেটা তো 40-50 ফিট লম্বা মাত্র। তো সেক্ষেত্রে 40 ফিটের লম্বা বার আছে, তো 40 ফিট লম্বা বারকে পুরা বারকে তো আর কেটে এখানে আনা যাবে না। তো 40 ফিট না হয় মনে করো 20 ফিটও যদি নিয়ে আসে, ওইটা যদি বসাতে পারে সে ঠিকঠাক মতন করে, তাহলে তো ঝামেলাই শেষ। কারণ একটা বিম মনে করো 10 ফিট আছে, 2টা বিম 10 ফিট 20 ফিট অথবা 30 ফিট 3টা বিম, তাহলে ঝামেলা আছে। আর না পারলে রিস্ক নিতে হবে এবং এই রিস্কের খেসারত দিতে হবে, কারণ এখানে কোনো কারণে এটা যদি টুইস্ট হয়ে যায় এখান থেকে বার ছুটে যাবে এগুলো, এই জন্য ল্যাপিং করতে বলতেছে না, বিকজ কলাম টুইস্ট হবে। কলাম যদি টুইস্ট করে টোরশন যেটা এর ইম্প্যাক্ট নিকটবর্তী এরিয়া যেখানে কেন টোয়াইসেস, এটা হলো আসল প্রশ্ন। কেন টোয়াইসেস এর ভিতরে উপরে তো টেনশন জোন ল্যাপিং বাদ, নিচে কম্প্রেশন জোন ছিল, এখানে ল্যাপিং করার কথা ছিল, বাট ওরা বলতেছে নিচে উপরে কোনো জায়গায় করা যাবে না, কারণ কলাম যে টর্শন হয় তার টর্শনের ইম্প্যাক্ট তার দুই সাইডে যায়, এই সাইডেও যায় এই সাইডে যায়, এই ইম্প্যাক্টটা টোয়াইসেস পর্যন্ত থাকে। তো এখানে যদি এখানে টর্শনের ইম্প্যাক্টটা থাকে, টর্শন হচ্ছে মানে ভয়াবহ একটা ইম্প্যাক্ট, যেটা শিয়ার ফোর্স অথবা টেনসাইল ফোর্স থেকেও ভয়াবহ। তো সেই জন্য উভয় পাশে কোনো আর ল্যাপিং করা যাচ্ছে না। স্যার কলাম ল্যাপিং করার সময় যেভাবে রডকে বাঁকানো হয় স্যার, এই বিমে কি সেভাবে বাঁকানো লাগবে? ডেফিনেটলি, এখানে তো ছবিতে দেখানো হয়েছে এইভাবে, বাট বিমে কলামের মতনই বাঁকাতে হবে এরকম। ওকে স্যার। পরের যে কথাটা বলছে ল্যাপিং তুমি যেখানে করবা, যে জায়গায় মনে করো আমি মিড স্পানে আমি ল্যাপিং করলাম, কথার কথা
এখান থেকে এতটুকু এদিকে, মনে করো 2 ফিট ল্যাপিং হলো। এই ল্যাপিং যে করলাম সেখানে যে আমি স্ট্র্যাপটা দিব, সেই স্ট্র্যাপের স্পেসিং কিন্তু অন্য অন্য জায়গার চাইতে ভিন্ন হবে। সেটাই বলছে ল্যাপিং জোন আর টু বি কনফাইন্ড বাই হুপস অর স্পাইরাল। স্পাইরাল অথবা হুপস দিয়ে করা যায়। হুপস মানে সোজা কথা এই স্ট্র্যাপকে বলা হয়, আমরা নর্মালি স্ট্র্যাপ বলি, কিন্তু আর্থকুয়েকের সময় এটাকে আমরা হুপস বলি। হুপস কেন বলি আমরা আগামী ক্লাসে জানবো। উইথ ম্যাক্সিমাম স্পেসিং অর পিস D/4 অর 4 ইঞ্চি। কেন এই দুটো কিন্তু একই সাথে স্পাইরাল এবং এটা বলা হচ্ছে, আসলে এটা তোমার অনেকটা কলামেও একই কথা প্রযোজ্য, তো তাই সেই জন্য এখানে জিনিসটা চলে আসছে স্পাইরাল রেইনফোর্সমেন্ট অথবা পিচ বলা হয়েছে। আসলে কলামও কিন্তু সেম জিনিস, যেখানে ল্যাপিং হবে একই প্রায় সেম। তো যাই হোক, আমরা বিমের ক্ষেত্রে যদি থাকি তাহলে এটা আমরা বাদ, পিচ শব্দ বাদ, তাহলে আসতেছে কি হুপস। হুপস বলতে স্ট্র্যাপ, কিন্তু নাম তাহলে ভিন্ন হইলো কেন? স্ট্র্যাপ বলতেছিলাম এতদিন, আমি এখন হুপস বলি কেন? আমরা অবশ্যই জানবো কেন তাকে হুপস বলা হয়। এই যে হুপস বসাবো তার দুইটা স্পেসিং আছে, একটা D/4, একটা হলো 4 ইঞ্চি। এর ভিতরে যেটা ছোট ডি হচ্ছে বিমের এফেক্টিভ ডেপথ। বিমের এফেক্টিভ ডেপথ মনে করো 20 ইঞ্চি, তাহলে 20/4 5 ইঞ্চি। আর আরেকটা কনস্ট্যান্ট ভ্যালু আছে 4 ইঞ্চি। এই দুটোর মধ্যে ছোট কোনটা? 4 ইঞ্চি। তাহলে এই যে এখানে আমি মনে করো 2 ফিট লম্বা ল্যাপিং করলাম, কথার কথা এখানে যে স্ট্র্যাপ গুলি বসাচ্ছি তার প্রতিটা স্পেসিং D/4 অথবা 4 ইঞ্চি, এই দুটোর মধ্যে যে ছোট সেই অংশটুকু এখানে বসবে। অথবা যে জায়গায় আমি ল্যাপিং করি সে জায়গায় এটা হবে। মনে করো আমি যদি এই জায়গায় নিচের বারের ল্যাপিংটা এখানে করি, তাহলে তাহলে ওখানে একই স্পেসিং হবে। আমরা এখানে থামিয়ে দেব আমাদের ক্লাস আজকে, কারণ পরবর্তী যে স্ট্র্যাপ দেখতে পাচ্ছে, স্ট্র্যাপ নাম চেঞ্জ হয়ে গেছে, তার ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট বলা হচ্ছে, এবং এই ট্রান্সভার্স রেইনফোর্সমেন্টের ভিতরে আবার হুপ শব্দ ইউজ করা হয়েছে। সো এই জিনিসগুলো, কনসেপচুয়াল গুলো আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিলাম। বাট তোমাদেরকে আমরা যা পড়াইছি সেটা ডেফিনেটলি অবশ্যই স্টাডি করতে হবে এতটুকু, তাহলে আগামী ক্লাসটাকে ফলো করতে পারবা।